এবং তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়েই বাফুফে নির্বাচন করতে চান সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন। শিগগিরই ইশতেহার ঘোষণার পরিকল্পনা, ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন করতে চান বাফুফের সভাপতি পদপ্রার্থী তরফদার রুহুল আমিন। তার কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন এই সংগঠক। শিগগিরই নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। কাজ করতে চান সবাইকে সঙ্গে নিয়ে। তরফদার রুহুল আমিন আপাতমস্তক একজন ব্যবসায়ী থেকে বনে যান ফুটবল সংগঠক। শুধু ফুটবল নয়, দেশের বেশ কয়েকটি স্পোর্টস ইভেন্টের সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক এই ব্যবসায়ী। তবে সংগঠক হিসেবে ফুটবলে তরফদার রুহুল আমিনের পথ চলাটা খুব একটা মসৃণ ছিল না। বিভিন্ন কারণে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা সময় নিজেকে গুটিয়ে নেন ফুটবল থেকে। তবে দেশের পট পরিবর্তনের পর আবারও ফুটবলে ফিরতে চান তরফদার রুহুল আমিন। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি পদে। এরই মধ্যে তাকে সমর্থন জানিয়েছে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করা ক্রীড়া উন্নয়ন পরিষদের একাংশ। সেখানেই বাধে যত বিপত্তি। ক্রীড়া উন্নয়ন পরিষদের অন্য অংশ বাফুফের সভাপতি পদে দেখতে চান সাবেক সহসভাপতি তাবিথ আউয়ালকে। আসন্ন বাফুফে নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তরফদার রুহুল আমিন। একসঙ্গে কাজ করতে এরই মধ্যে তাবিথ আউয়ালকে প্রস্তাব দিয়েছেন তিনি। সভাপতি পদে যে কেউ নির্বাচনে আসতে পারে বলে জানান 2020 বাফুফে নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে যাওয়া এই সংগঠক। আমি তো তাবিথ ভাইকে আমি প্রপোজ করেছিলাম এবং উনি প্রথমে একবার উনি রাজি হয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন অ্যাজ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তারপরে গত 2-3 দিন তাবিথ ভাই আবার উনি নির্বাচন করার জন্য বিভিন্ন ফোরামে উনি আলোচনায় আছে আর কি। তো এটা এখনো কংক্রিট কোনো কিছু না, তবে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। খুব শিগগিরই নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছেন তরফদার রুহুল আমিন। বর্তমান কমিটির কয়েকজনকে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আমরা অলরেডি ম্যানিফেস্টো তৈরি করতেছি, কাজ শুরু করতেছি। আমরা এটা করব হচ্ছে যখন আমরা আমাদের প্যানেলটা কমপ্লিট করব, আমরা প্যানেল পরিচিতি যেদিন হবে সেদিন আমরা ম্যানিফেস্টো দিয়ে দিব। আমরা নতুন এবং পুরাতন সমন্বয়ে আমরা একটা সুন্দর প্রেজেন্টেবল বোর্ড করার চেষ্টা করতেছি। তবে নির্বাচন থেকে তাকে সরানোর জন্য এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন তরফদার রুহুল আমিন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টেনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে বলে অভিযোগ করেন তিনি। সাইপটেক এবং আমাদের সম্পর্কে যে সমস্ত মিথ্যা কথা বলা হয়েছে, এটা একটা মিথ্যা বানোয়াট এবং এটা একটা উদ্দেশ্য পারপাস। আমরা বছরে 150 থেকে 140 থেকে 150 কোটি টাকা গ্রস রেভিনিউ পাই। নির্বাচিত হলে বাফুফেতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই সংগঠক। নির্বাচনে অংশগ্রহণ করব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফুটবল ব্যবহার করে নিয়েছেন সর্বোচ্চ সুবিধা, ব্যবসায়ী থেকে বনে গেছেন সংগঠক। ফুটবলের উন্নয়নে নিয়েছেন লোক দেখানো নানা পদক্ষেপ। তবে যখনই বুঝেছেন বাফুফের সভাপতির চেয়ারে বসা সম্ভব নয়, নিয়েছেন ইউটার্ন। বলা হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিনের কথা। আসছে বাফুফে নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে তার তোড়জোড়। ঘোষণা দিয়েছেন সভাপতি পদে নির্বাচন করার। চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষক হিসেবে দেশের ফুটবলে আবির্ভাব তরফদার রুহুল আমিনের। 2016 নির্বাচনে হয়ে ওঠেন কাজী সালাউদ্দিনের ঘনিষ্ঠ। গুঞ্জন আছে তাদের মাঝে শর্ত ছিল 2020-এ নির্বাচন করবেন না সালাউদ্দিন, সেই জায়গায় আসবেন তরফদার। কিন্তু কাজী সালাউদ্দিন শর্ত ভঙ্গ করলে দুজনের সম্পর্ক গিয়ে দাঁড়ায় বিপরীত মেরুতে। কথাই বলে স্বার্থের সম্পর্ক স্থায়ী হয় না বেশি দিন। হয়নি তরফদার রুহুল আমিনেরটাও। তবে সরে যাওয়ার আগে সালাউদ্দিনের কাছের মানুষ হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যবসায়ী ফুটবল অঙ্গন থেকে নিয়েছেন সর্বোচ্চ সুবিধা। নিজের ছেলের নামে প্রতিষ্ঠা করেন সাইফ স্পোর্টিং ক্লাব। কোনো ডিভিশনাল পর্যায়ে না খেলেই সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিয়ে প্রিমিয়ার লিগে নাম লেখায় কর্পোরেট ক্লাবটি।
সংগঠকের খাতায় নিজের নাম উঠিয়ে শেখ কামালের নামে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চালু করেন তরফদার রুহুল আমিন। বিগত সরকারের আরও কাছে যেতে এটি একটি কৌশল ছিল বলে গুঞ্জন আছে বিভিন্ন মহলে। কারণ শেখ কামাল ক্লাব কাপের 3টি আসর আয়োজিত হলেও সেখান থেকে দেশের ফুটবল উপকৃত হতে পেরেছে সামান্যই। শুধু তাই নয়, চট্টগ্রাম আবাহনী পরিচালনায় শামসুল হক চৌধুরী এমপি এবং আজম নাসিরের মতো বিতর্কিতরা ছিলেন তার ঘনিষ্ঠজন। 2020-এর বাফুফে নির্বাচন ঘনিয়ে আসার আগ মুহূর্তে কাজী সালাউদ্দিনকে টেক্কা দিতে নানা পদক্ষেপ নিয়েছিলেন তরফদার রুহুল আমিন। বিডিডিএফএ গঠন করে শেখ কামালের নামে জেলা ও বিভাগীয় পর্যায়ে চালু করেন অনূর্ধ্ব 20 ফুটবল টুর্নামেন্ট। পরের বছর আরও 2টি বয়সভিত্তিক পর্যায়ের দল নিয়ে এই কার্যক্রম চালু রাখার ঘোষণা দিলেও নির্বাচন করতে না পেরে সবকিছুই বন্ধ করে দেন রুহুল আমিন তরফদার। বিকেএসপিকে সঙ্গে নিয়ে বাণিজ্যিকভাবে ফুটবলার তৈরির কার্যক্রম শুরু করেছিল সাইব স্পোর্টিং ক্লাব। পাশাপাশি উদ্যোগ নিয়েছিল গাজীপুরে একটি নিজস্ব একাডেমি তৈরি করার। তবে বাফুফের সভাপতির পদে নির্বাচন করতে না পেরে সবকিছুই বন্ধ করে দেন তরফদার রুহুল আমিন। এমনকি 2022 সালে প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে সাইব স্পোর্টিং। ব্যাপক ভূমিকা রাখবে। কর্পোরেট ক্লাবটির এমন ইউটার্নে প্রশ্ন ওঠে ফুটবল আঙ্গনে। তবে কি শুধুমাত্র ক্ষমতার লোভেই এত স্বপ্ন দেখিয়েছিলেন তরফদার রুহুল আমিন? সেটা বাস্তবায়ন করতে পারেননি বলেই কি ব্যবসায়ীর ভুল পাল্টে সংগঠক বনে যাওয়া তরফদার ফিরে যান আসল চরিত্রে? আবারও যখন নির্বাচন সামনে রেখে ফুটবলে ফেরার চেষ্টা করছেন তিনি, প্রশ্নগুলো উঠছে আরও বড় হয়ে। নির্বাচনে ম্যানিফেস্টো তৈরি করেছিলাম এবং কথা ছিল যে ওনারা যখন নির্বাচিত হবেন, ওনারা যখন বলবেন, ওই ম্যানিফেস্টোতে কিন্তু সিগনেচার করা ছিল। সালাউদ্দিন সাহেব সিগনেচার করেছিলেন, হারুন সাহেব সিগনেচার করেছিলেন এবং ওই ম্যানিফেস্টো অনুযায়ী কিন্তু কাজটা শুরু করার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যখনই উনি চেয়ারে বসে গেলেন, সব কিছু উল্টায় গেলেন। কোনো কিছু আর শুরু হলো না। আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনের খেলা শুরু হলো না, আমাদের তৃণমূল পর্যায়ের যে ডেভেলপমেন্টের কাজ শুরু হলো না, এবং যতগুলো আমরা ম্যানিফেস্টোতে বলেছিলাম সব যে করা যেত এক টেনরে, এটাও না, কিন্তু শুরুটা কিন্তু আমরা করতে পারতাম। কিন্তু শুরু যখন করা হলো না, ওনারা যখন ওনাদের নিজেদের স্টাইলে চললো, তখন আমি দেখলাম যে না, এখানে আসলে ওনাদের সাথে কাজ করা আমার জন্য খুব ডিফিকাল্ট। কাজী সালাউদ্দিনের নির্বাচন থেকে সরে আসার ঘোষণায় বেশ নড়ে চড়ে বসেছেন তরফদার রুহুল আমিন। ফাঁকা মাঠ পেয়ে আবারও নতুন করে দিচ্ছেন পুরনো প্রতিশ্রুতি। তবে ভোটের লড়াই এখনো ঢের দূরে। কঠিন কোনো প্রতিপক্ষ চলে আসলে আবারও যদি ইউটার্ন করেন তিনি, তবে একটি বিষয় হয়ে উঠবে দিনের আলোর মতো পরিষ্কার: ফুটবলের উন্নয়ন নয়, বাফুফের সর্বোচ্চ চেয়ারের লোভেই পড়েছেন তিনি। এস এম ইকবাল, সময় সংবাদ। ফুটবলার ছাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে বসুন্ধরা ও মারুফুল হক। অনূর্ধ্ব 20 সাফ জয়ী কোচ দায়িত্বে থাকলে ভবিষ্যতে নারী কিংবা পুরুষ কোনো ফুটবলার ক্যাম্পে পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কিংস। এদিকে কিংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন মারুফুল হক। দেশের ফুটবলের স্বার্থে কোচের পদ ছাড়তেও রাজি আছেন বলে জানিয়েছেন তিনি। বসুন্ধরা কিংস দেশের ফুটবলের স্বার্থের চেয়ে নিজেদের ক্লাব ফুটবলকে বেশি গুরুত্ব দিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছে বলেও দাবি করেন মারুফুল। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করে এভাবেই উল্লাসে ফেটে পড়েছিল যুবারা। সাফল্যের কাণ্ডারি কোচ মারুফুল হক তখন বলেছিলেন, ধারাবাহিকতা ধরে রাখতে চাইলে আরো কঠোর পরিশ্রম করতে হবে মিরাজুল আসিফদের। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভালো করাই লক্ষ্য ছিল তার। তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাফ জয় করা কোচ পরিণত হলেন একটি ক্লাবের চক্ষুশূলে। আগামী 21 সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাছাই পর্বে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম। হিমালয় জয় করা যুবাদের জন্য এটা বড় পরীক্ষা। আসর সামনে রেখে বুয়েট মাঠে ফুটবলারদের অনুশীলন করাচ্ছিলেন কোচ মারুফুল। কিন্তু এই অনুশীলন ক্যাম্পের জন্য বারবার কিংসের কাছে ফুটবলার চেয়েও পাননি তিনি। ভিয়েতনামের জন্য এএফসি টুর্নামেন্টের দলে কিংসের ফুটবলার ডাকা হয়েছিল 6 জন, কিন্তু ইনজুরি ও অন্যান্য কারণ দেখিয়ে কিংস ক্যাম্পে ফুটবলার পাঠায় মাত্র 2 জন। সব ফুটবলারকে না পাঠিয়ে মাত্র 2 জনকে পাঠানোয় তিনি ফুটবলারদের অনুশীলন করতে দেননি, আর এতেই চটেছে কিংস। মারুফুলের ওপর আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তার শাস্তি দাবি করেছে কিংস। এমনকি তিনি কোচ থাকাকালে বয়সভিত্তিক নারী দল কিংবা জাতীয় দলের ক্যাম্পে ফুটবলার পাঠানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে বসুন্ধরা।
এদিকে কিংসের অভিযোগ মিথ্যা দাবি করে ব্যাখ্যা দিয়েছেন কোচ মারুফুল হক। তিনি জানান এএফসি দল দেওয়ার সময় চলে আসায় 25 জন থেকে 23 জনের স্কোয়াড চূড়ান্ত করতে অপেক্ষাকৃত বেশি ম্যাচ ফিট ফুটবলারদের বাছাইয়ের জন্য অনুশীলনে থাকা কিংসের 2 ফুটবলারকে বাদ দিতে হয়েছে। স্কোয়াডে না থাকায় তাদের অনুশীলনে রাখা হয়নি। তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করায় বসুন্ধরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণাও দিয়েছেন মারুফুল। একটি জাতীয় দলে কারা খেলবে, কারা অন্তর্ভুক্ত হবে সেটা নির্ধারণ করবে দলের হেড কোচ। মূল স্কোয়াড থেকে কাউকে বাদ দিলে সেটা অসৌজন্যমূলক আচরণ হয় এমন নজির আমার জানা নেই। একজন বয়স ভিত্তিক জাতীয় দলের কোচের আচরণবিধি লঙ্ঘন বা অমান্য করেছে সেটা কি কোনো ক্লাব বলার এখতিয়ার রাখে? এটা একরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণে পর্যায়ে চলে যায় নাকি? একই সঙ্গে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে আমাকে হেয় প্রতিপন্ন করার যে ব্যর্থ প্রয়াস করেছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বক্তব্য প্রত্যাহার না করলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। দেশের ফুটবলের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি। পাল্টাপাল্টি অবস্থানে মারুফুল হক ও বসুন্ধরা কিংস। আর এতে করে অনিশ্চয়তায় পড়েছে যুবাদের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশগ্রহণ। পারভিন আক্তার, সময় সংবাদ। কিলিয়ান এমবাপ্পেকে রিয়ালের জার্সিতে দেখেও মন ভরছে না অনেকের। এবার ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে মাদ্রিদে নিতে আহ্বান জানিয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার গুতি। ফরওয়ার্ড লাইনের শক্তিমত্তা আরও বাড়াতে 180 মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়াতে রিয়ালকে পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে গুঞ্জন আছে হল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে স্প্যানিশ ক্লাবটির। এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে এই দুজনই ইউরোপ ছেড়েছেন। তবে এই দুই সুপারস্টার পরবর্তী যুগে ফুটবলে মেগা স্টার হবেন কারা, এমন প্রশ্ন ঘুরপাক খায় ফুটবল প্রেমীদের মনে। সেখানে আসে অনেকেরই নাম। ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল, দানি ওলমোরা নতুন করে আশা দেখাচ্ছে। তরুণ স্টারদের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। তবে লস ব্ল্যাঙ্কোদের সঙ্গে যোগ দিয়ে খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে করেছেন মাত্র 3 গোল। বার্নাব্যুতে যোগ দিয়ে প্রথম কয়েকটি ম্যাচে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। 11 পয়েন্ট নিয়ে তার দল আছে লা লিগা পয়েন্ট টেবিলের 3-এ। ধারণা করা হচ্ছিল চলতি মৌসুমের শুরু থেকেই ভিনি, এমবাপ্পে, এনরিকদের নিয়ে বাজিমাত করার। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না দলটা। কিলিয়ান এমবাপ্পের পর এবার আরেক ইয়াংস্টারকে দলে নেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে দলে নেয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার গুতি। চলতি মৌসুমে এখন পর্যন্ত মোটে 4 ম্যাচে মাঠে নেমে 9 গোল করেছেন এই নরওয়েজিয়ান তারকা। এবারের ব্যালন ডিওরের তালিকাতেও নাম উঠে এসেছে এই তরুণ ফুটবলারের। সাম্প্রতিক পারফরমেন্স ও ফর্মে হল্যান্ডকে নিয়ে বেশ আশাবাদী এই কিংবদন্তি ফুটবলার। এই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে 180 মিলিয়ন ইউরোতে দলে ভেড়াতে ক্লাবকে আহ্বান জানিয়েছেন তিনি। হল্যান্ডের যুক্তে রিয়ালের ফরওয়ার্ড লাইনের শক্তি আরও বাড়াবে বলে মনে করেন গুতি। ইতোমধ্যে ইউরোপিয়ান গণমাধ্যমে গুঞ্জন হল্যান্ডকে দলে ভেড়ানোর জন্য বেশ অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোস। কিলিয়ান এমবাপ্পে ভালো ফুটবলার, তিনি ধীরে ধীরে রিয়ালে মানিয়ে নেবেন বলে আমার বিশ্বাস। তবে আমি মনে করি রিয়াল মাদ্রিদে এখন আর্লিং হল্যান্ডকে আনা প্রয়োজন। আশা করি রিয়ালের পরবর্তী টার্গেট হবেন এ নরওয়েজিয়ান স্ট্রাইকার। গুঞ্জন আছে চলতি মৌসুমে ম্যান সিটির সঙ্গে পেপ গার্দিওলার চুক্তি শেষে রিয়ালে যোগ দেবেন আর্লিং হল্যান্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ। পিএসজিতে এমবাপ্পের সঙ্গে খেলা ছিল নরক যন্ত্রণার মতো। এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সতীর্থদের সতর্ক করে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নেইমার। ইউরোপিয়ান এক পডকাস্টে এই ঘটনা তুলে ধরেন ফরাসি রেডিও উপস্থাপক সাইরিল হানুনা। 2017 সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরই কিলিয়ান এমবাপ্পেকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন নেইমার। দলবদলের ইতিহাসে বিশ্বের দামি 2 ফুটবলারের মধ্যে শুরুর দিকে বন্ধুত্বটাও ছিল বেশ, কিন্তু কয়েক বছর যেতেই সেই সম্পর্কে ভাটা পড়ে, যার প্রভাব পড়ে প্যারিসিয়ানদের ড্রেসিং রুমেও। দুজনকে একসঙ্গে সামলানোটাও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল ক্লাব কর্তৃপক্ষের। নেইমারের সঙ্গে সম্পর্কের অবনতির কথা প্রকাশ্যে আসে 2022 সালের সেপ্টেম্বরে। এমবাপ্পে স্বীকার করেন নেইমারের সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছে না। এছাড়া গুঞ্জন ছিল এমবাপ্পের কারণেই পিএসজি ছেড়েছিলেন মেসিও। এমবাপ্পেকে অতিরিক্ত প্রাধান্য দিতে গিয়েই নেইমারের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করে পিএসজি কর্তৃপক্ষ, যার ফলে ফ্রান্স ছাড়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। নেইমার যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে।
শেষ পর্যন্ত এমবাপ্পেকেও ধরে রাখতে ব্যর্থ হয় প্যারিসিয়ানরা। রিয়াল মাদ্রিদে এসে নেইমারের সতীর্থদের পেয়েছেন ফরাসি তারকা। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক ফিলিপে এবং মিলিতাও খেলছেন একই ক্লাবে। দলবদলের পর আলোচনায় আসে ভিনিসিয়াসের সঙ্গে এমবাপ্পের সুসম্পর্কের বিষয়টি। পেনাল্টি করতে গিয়েও এমবাপ্পেকে সুযোগ করে দেন ভিনি। এরই মধ্যে পিএসজির সাবেক সতীর্থকে নিয়ে ব্রাজিলিয়ান বন্ধুদের সতর্ক বার্তা দেন নেইমার। ইউরোপিয়ান একটি পডকাস্টে এক সাংবাদিক জানান এই কথা। রিয়াল মাদ্রিদে খেলা সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু। নেইমার ও এমবাপ্পের মধ্যে যুদ্ধটা সবসময় বিদ্যমান ছিল। সেই প্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান। সেখানে নেইমার তাদের বলেন এমবাপ্পের সঙ্গে খেলাটা অস্বস্তিকর, এটা অনেকটা নরক যন্ত্রণার মতো। পিএসজিতে একসঙ্গে 136টি ম্যাচ খেলেছেন নেইমার ও এমবাপ্পে। তাদের দুজনের যুগলবন্দিতে 54টি গোল যোগ হয় পিএসজির খাতায়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উজ্জীবিত করতে মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ডিএফটি। দৈনন্দিন কর্মব্যস্ততার একঘেয়েমি কাটাতেই এমন উদ্যোগ আয়োজকদের। টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত সহ 20টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল টাইগার গ্রিন দল। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। সবাইকে একত্রিত করার সবচেয়ে সহজ মাধ্যম খেলাধুলা। মালদ্বীপে সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে ফুটবল একটি। তাই তো দেশটির এই জনপ্রিয় খেলা থেকে দূরে থাকতে পারেনি প্রবাসী বাংলাদেশিরাও। মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষে 20টি প্রবাসী দলের সমন্বয়ে ডিএফটির উদ্যোগে আয়োজন করা হয় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। ভারত, বাংলাদেশ সহ প্রবাসীদের 20টি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টটিতে। রাজধানীর মালের এগোভেনি ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তপ্ত রোদের মধ্যেও প্রবাসীদের খেলা উপভোগ করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠক, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মী সহ সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা। খেলায় মুগ্ধ হয়ে আগামীতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। অর্গানাইজার টিম অনেক সুন্দরভাবে আয়োজন করেছে এবং যারা এই আয়োজনের মধ্যে সহযোগিতা করেছে তারাও খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে। তারা যেন প্রতি বছর এরকম আয়োজন করে, তাদেরকে আমরা পাশে থাকার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকবো। আমরা ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করব। প্রতিদিনই মালদ্বীপে চলছে বৈধ অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। তবে এ ধরনের খেলাধুলার মাধ্যমে প্রবাসীরা দেশটিতে একাধিক ইতিবাচক ফলাফল পাবেন বলে প্রত্যাশা আয়োজক ডিএফটির ম্যানেজার নজরুল ইসলাম মামুনের। মালদ্বীপকে আমরা পছন্দ করি, আমরা আপনাদের দেশে কাজ করি, আমরা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। তাই আপনাদের এ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের দেশীয় এই যে ব্যবসায়িক ভাইয়েরা আছে তাদের সহায়তায় আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। 20 দলের প্রতিযোগিতায় বিজয়ী হয় বাংলাদেশিদের রয়্যাল টাইগার গ্রিন দল। সময় সংবাদ, মালদ্বীপ। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত বসফরাস সেতুর উপর স্ল্যাক লাইন দিয়ে হেঁটে এশিয়া থেকে ইউরোপে গেলেন এক ব্যক্তি। মোট 1074 মিটার স্ল্যাক লাইন হেঁটে সেতুটি পার হন তিনি। তার সময় লেগেছে 47 মিনিট। প্রথম দেখায় মনে হতে পারে শূন্যে হাঁটছেন এক ব্যক্তি। একটু খেয়াল করলে দেখা যাবে সূক্ষ্ম একটি তারের ওপর দিয়ে নির্দ্বিধায় হাঁটছেন তিনি। রোববার এমন দৃশ্যের দেখা মিলেছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। বিখ্যাত বসফরাস সেতুর উপরে একটি স্ল্যাক লাইন দিয়ে এশিয়া থেকে ইউরোপে পাড়ি দেন জানরুজ নামের এই ব্যক্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে তারের ওপর হার্নেস লাগিয়ে হেঁটে যান তিনি। অনুভূতি জানাতে গিয়ে রুজ বলেন, শুধুমাত্র সামনের দিকে তার প্রতিটি পদক্ষেপের ওপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটির জন্য মনোনিবেশ করেছিলেন। 1074 মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বাহুগুলো সংকুচিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি। নিচে থেকে আসা গাড়ির আওয়াজ হাঁটার সময়ের প্রতিকূলতার সৃষ্টি করেছিল বলেও উল্লেখ করেন। রুজের এশিয়া থেকে ইউরোপ যেতে সময় লেগেছিল 47 মিনিট। ওপর থেকে তুরস্কের পুরনো শহরগুলোর সঙ্গে ইস্তানবুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন বলে জানান রুজ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়।